হ্যালো এভরিওয়ান, মৌলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধনের লেকচার 5-এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়বো হলো ইলেকট্রন আসক্তি। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা ইলেকট্রন আসক্তির ধারণা দিতে চাচ্ছি। হ্যাঁ, আমি যদি ইলেকট্রন আসক্তির ডেফিনিশনটা দিই, ডেফিনিশনটা হবে এরকম: এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুতে এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুতে এক মোল ইলেকট্রন এক মোল ইলেকট্রন দিয়ে এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন ঋণাত্মক আয়নে সরি এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই পরমাণুর ইলেকট্রন আসক্তি বলে। আচ্ছা, এখন দেখো, লেখাটা একটু বাঁকা হয়ে গেছে, সোজা করে দিই। কি বললো? এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুতে এক মোল করে ইলেকট্রন দেওয়ার ফলে এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে কি বলতেছে? আমার ইলেকট্রন আসক্তি বলতেছে। আচ্ছা, নির্গত হয় বলতেছে, কিন্তু এখানে কথার ভিতরে একটা ঝামেলা আছে। সব সময় শক্তি নির্গত হবে না, কিছু সময় শক্তি দেওয়াও লাগতে পারে, সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো দেখো, এখানে মেইন কথাগুলা কি? গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু হতে হবে, এক মোল করে দিতে হবে, আর মেইন কথা শক্তি নির্গত হয় বলতেছে। দেখো, একটু বোঝার চেষ্টা করো। আমাদের মনে করো এই একটা পরমাণু আছে গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায়। কালকেই শিখাইছিলাম গ্যাসীয় বিচ্ছিন্ন হওয়ার কারণটা কি, কালকে বলতে আমার লাস্ট লেকচারে। এর সাথে একটা ইলেকট্রন দিলাম, দিয়ে একটা গ্যাসীয় বিচ্ছিন্ন ঋণাত্মক আয়নে পরিণত করলাম। এইখানে যে শক্তির পরিবর্তনটা হইলো বা এনথালপির যে পরিবর্তনটা হইলো সেটাকে আমরা বলতেছি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, ইলেকট্রন আসক্তির ইংলিশটা হলো ইলেকট্রন অ্যাফিনিটি, আমি ইএ দিয়ে লিখবো। হ্যাঁ, তার মানে এইখানে যে শক্তির পরিবর্তন সেটাকে বলতেছি আমরা ইএ। তাহলে আমরা এটাও বলতে পারি যে, আগে লিখে নিই যে ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়নীকরণ শক্তি একই। সরি সরি ভুল বললাম, ইলেকট্রন আসক্তি একই কথা, এটা আগে লিখে নিই, পরে কনফিউশন লাগবে। ইলেকট্রন অ্যাফিনিটি ইজ ইকুয়ালস টু ইলেকট্রন আসক্তি, বাংলা ইংলিশ জাস্ট। হ্যাঁ, এই জন্য আমরা শর্টকাটে ইএ দিয়ে লিখবো। তারপর ইএ বা ইলেকট্রন অ্যাফিনিটি একটি কি এনথালপির পরিবর্তন, তাই না? তার মানে এটা থেকে ওই যে গতদিন আমরা যে ম্যাথগুলা করছি ওই টাইপের ম্যাথ করা যেতে পারে। ঠিক আছে, গতদিন লাস্টের দিকে যে ম্যাথগুলা করছি সেগুলো। এখন দেখো, এখানে ওরা বলতেছে শক্তি নির্গত হচ্ছে। শক্তি নির্গত হয় কোন প্রক্রিয়ায়? তাপ উৎপাদী প্রক্রিয়ায়। তাহলে ইয়ে সাধারণত তাপ উৎপাদী প্রক্রিয়ার এনথালপির পরিবর্তন। তাই তাপ উৎপাদী প্রক্রিয়ার এনথালপির পরিবর্তন কেমন হয়? নেগেটিভ, তাই না? তাই ইএ সাধারণত নেগেটিভ হয়। এই যে আমি সাধারণত কথাটা লিখছি, তার মানে অসাধারণ ঘটনাও আছে এখানে, অবশ্যই আছে। আমরা আস্তে আস্তে আলোচনা দিকে যাবো এখানে। হ্যাঁ,
এককগুলো একটু জেনে রাখি। ই এর এককও আমার ইসের মতোই, ই এর একক আয়নাইজেশন এনার্জির মতোই। ই এর এককটা হইল কিলোজুল পার মোলে লেখে, অথবা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে লেখে। ঠিক আছে, কত জায়গায় কিলো ক্যালোরি পার মোলেও লেখা হয়ে থাকে। এগুলো হলো আমার ই এর একক, এনথালপির পরিবর্তন। এগুলো একটা জিনিস আমরা জানতে পারলাম। হ্যাঁ, এখন দেখো ফ্যাক্টরস টু প্রেডিক্ট ট্রেন্ডস অফ ইলেকট্রন অ্যাফিনিটি। এই জিনিসটা আজকে আগে পড়াচ্ছি, গতদিন আমাদের এইটা পড়ায় নিতে হয়েছিল। এই পর্যায়ক্রমিক আয়নীকরণ শক্তি পড়ানোর আগে আমরা কি ফ্যাক্টর গুলা পড়ে নিছিলাম, কারণ কিছু কোয়েশ্চেন সলভ করতে ওইটা লাগছিল আমার। হ্যাঁ, তো দেখো এই ফ্যাক্টর গুলো আলোচনার আগেও আর একটা কথা আমি বলে নিতে চাই। দেখো ই এর মানটা সাধারণত কিরকম হয়, নেগেটিভ হয়, তাই না? এটা কিন্তু আমি বলছি, কারণ এটা একটা তাপ উৎপাদী প্রক্রিয়া, এনথালপির পরিবর্তন। যেহেতু এটা সাধারণত নেগেটিভ হয়, তার মানে কার ইয়ে বেশি কার ইয়ে কম এটা আমরা জাজ করব কিভাবে? কিভাবে জাজ করব? যার ইয়ে যত বেশি নেগেটিভ, যত বেশি নেগেটিভ তার ইয়ে তত বেশি। মানে মনে করো আমরা নর্মালি জানি কি, আমরা নর্মালি জানি -1 ইজ গ্রেটার দ্যান -2, কিন্তু আমরা যখন ইয়ে তুলনা করব -2টা বেশি নেগেটিভ, তো সেই জন্য -2 যার ইয়ে হবে তারটা বেশি হবে। বুঝতে পারছো? এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, তাহলে পরে কনফিউশন লাগবে। ওকে, ঠিক আছে, আমরা জানি -1 -2 থেকে বড়, বাট আমরা যখন ই এর আলোচনা করব তখন কি করব, -2 যার হবে তার জন্য ই এটা বেশি হবে, মানে যারটা যত বেশি নেগেটিভ তারটা তত বেশি। এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, এটা আমার ট্রেন্ড আলোচনার সময় কাজে লাগবে, আমি আগেই শুরুতেই লেকচার শুরুতেই বলে নিচ্ছি এটা। এরপরে দেখো আমার ফ্যাক্টরস গুলা এখানে অনেক কম ফ্যাক্টরস নিয়ে আমরা আলোচনা করব। প্রাইমারিলি নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ যত বাড়বে, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত বাড়বে, বাড়ার ফলে সাইজটা তত কমে যাবে, তাই না? আমরা নর্মাল ট্রেন্ড এটাই জানি। সাইজ যত কমে যাবে, সাইজ কমে গেলে শেষ শক্তি স্তরটা নিউক্লিয়াসে তত কাছে আসবে। কাছে আসার ফলে যখন তুমি ওইখানে একটা নতুন ইলেকট্রন দিতে যাবা, তখন কি হবে, বেশি শক্তি নির্গত হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেই জন্য আমার ই এর ভ্যালুটা বাড়বে। ঠিক আছে, যখন একটা পরমাণুর সাইজ কম, ওইখানে তুমি যখন নতুন ইলেকট্রন দাও তখন ওটা বেশি স্টেবল হয়ে যেতে চায়। ঠিক আছে, মানে এইভাবে চিন্তা করো। সাইজ কম কার হয়, একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে গেলে সাইজ কমতে থাকে না? তো ডানের দিকের পরমাণুগুলো হয় হলো অধাতু। ওদেরকে যখন ইলেকট্রন দাও তখনই তো স্টেবিলিটি অর্জন করে, এনার্জি ছেড়ে দেয়। ঠিক আছে, এনার্জি ছেড়ে দেয়। আমরা জানি কি, একটা জিনিস মাথায় রাখবা, স্টেবিলিটি অর্জন করার একটা মেইন ক্রাইটেরিয়া হচ্ছে এনার্জি কমানো। ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি আছে যেটা, সেটা হলো কমানো। তো ও যেহেতু এনার্জি ছেড়ে দিবে, দেখো ইয়েতে কি হয়, এনার্জি রিলিজ হয়, সেজন্য আর কি পটেনশিয়াল এনার্জি কমে যায়, স্টেবিলিটি বেড়ে যায়। সেজন্য নিউক্লিয়ার চার্জ যত বাড়ে, সাইজ যত কমে, ইলেকট্রন অ্যাফিনিটি তত বাড়ে, মানে রিলিজড যে এনার্জিটা আছে তার পরিমাণটা তত বাড়ে। ঠিক আছে, এটা গেল একটা নিউক্লিয়ার চার্জ, একটা ফ্যাক্টর ছিল। সেকেন্ডলি ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব। ইলেকট্রন ঘনত্বটা আমরা সব জায়গায় প্রভাব বিস্তার করতে দেখব না। ইলেকট্রন ডেনসিটি বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটিটা কমে যায়। এটা কোথায়? এটা হলো শুধুমাত্র দ্বিতীয় তৃতীয় পর্যায়ের, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের যে গ্রুপগুলো আছে না, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের বিভিন্ন গ্রুপের মাঝে আমরা এই ব্যতিক্রমটা দেখতে পাবো। ঠিক আছে, তৃতীয় তৃতীয় পর্যায়ের বিভিন্ন গ্রুপের মাঝে আমরা এই ব্যতিক্রমটা দেখতে পাবো। এখানে হচ্ছে কি, আমি তোমাদের একটু এক্সপ্লেন করার ট্রাই যদি করি, ইলেকট্রন ডেনসিটি বাড়লে কেন ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাচ্ছে। চিন্তা করো, একটা নিউক্লিয়াসের কাছে, মানে একটা আছে কি বলে, পরমাণু আছে ধরো, যেটার সাইজ অনেক কম কিন্তু ইলেকট্রন গুলা অনেক বেশি। মনে করো এখানে 3টা ইলেকট্রন আছে, ফাইনাল শেলে 4টা ইলেকট্রন দিলাম, আবার আরেকটা পরমাণু দিলাম, এটা একটু ছড়ানো, এখানেও 4টা ইলেকট্রন দিলাম ফাইনাল শেল। এখন হবে কি, বুঝো, এইটা বেশি ডেন্স, এটা বেশি ঘন, মানে ইলেকট্রন ঘনত্ব বেশি, এটা ইলেকট্রন ঘনত্বটা কম।
তো যখন তুমি নতুন একটা আগত ইলেকট্রনকে এখানে দিতে যাবা, তখন এই যে আগের যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রন গুলো আছে, সেটা দ্বারা এটা বেশি রিপালশন ফিল করবে। সেই কারণে এই যে নতুন আগত ইলেকট্রনটাকে এখানে আনতে কিছু পরিমাণ এনার্জি আমাকে দিতে হবে, রাদার দেন কিছু পরিমাণ রিলিজ তো হবে অবশ্যই, কিন্তু কিছু পরিমাণ এনার্জি আমাকে দিতে হবে। দেখো, মনে করো রিলিজ হওয়ার কথা ছিল 10 জুল, মনে করো, আমি একটা জাস্ট ক্যালকুলেশন দেখাচ্ছি, এটা অ্যাকচুয়াল ক্যালকুলেশন না। রিলিজ হওয়ার কথা ছিল 10 জুল, কিন্তু আমাকে এইখানে মনে করো একটা ইলেকট্রন দিতে রিলিজ হওয়ার কথা ছিল 10 জুল, মনে করো সমানই ধরে নিচ্ছি, যদি একটু বেশি কম হওয়ার কথা ছিল, আমরা ধরলাম সমান। কিন্তু এইখানে আমাকে এক্সট্রা 5 জুল এনার্জি দিতে হচ্ছে, এইখানে ইলেকট্রনটা এফর্টলেসলি এসে যাচ্ছে, কারণ হলো এখানে ইলেকট্রন ঘনত্বটা কম, তাহলে রিপালশনটা কম হবে। এখন দেখো এটা কত আসলো, -5, এটা আসলো কত, -10। আমাকে এক্সট্রা 5 জুল দিতে হচ্ছে, তাহলে +5 করে নিলাম আমি, তাহলে এই পাশে আসলো কত, -10। ওকে, তাহলে দেখো -5 -10 থেকে বড় জানি, কিন্তু আমরা ইলেকট্রন অ্যাফিনিটি যখন তুলনা করব কি বলছি, যে যত বেশি নেগেটিভ তার তার তত বেশি, তাহলে -10 বেশি নেগেটিভ, তাহলে এই পরমাণুটার ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হবে। ঠিক আছে, এইটা হলো আমার এক্সপ্লেনেশন যে ইলেকট্রন ডেনসিটি বাড়লে পরে কেন আয়োনাইজেশন, সরি, ইলেকট্রন অ্যাফিনিটিটা কমে যায়। বুঝতে পারলা? এরপরে আরো একটা আছে, স্টেবল কনফিগারেশন। স্টেবল কনফিগারেশন, স্টেবল কনফিগারেশন যদি থাকে, স্টেবল কনফিগারেশন কারা, ওই যে আমার P3 D5 P6 S2, এগুলা এগুলা যদি থাকে, এগুলো আমাদের ইলেকট্রন অ্যাফিনিটিকে কমিয়ে দেয়। কমিয়ে দেয় কেন? ওই যে সিমিলার রিজন, যে মনে করো একটা স্টেবল কনফিগারেশন আছে, ওই স্টেবল কনফিগারেশনটা ভাঙতে তোমাকে আলাদা করে এনার্জি দিতে হবে। আলাদা করে এনার্জি দেওয়ার কারণে যে পরিমাণ এনার্জি রিলিজ হইতো সেটা কিছুটা কমে যাবে, এই কারণে ইলেকট্রন অ্যাফিনিটিটা হ্রাস পাবে। বুঝতে পারছি? বুঝতে পারছি। এই তিনটা ফ্যাক্টর দিয়ে আমরা মোটামুটি সবগুলো আলোচনা করে ফেলতে পারবো। নিউক্লিয়ার চার্জ বা সাইজ, এই দুটাকে একসাথে নিলাম, ইলেকট্রন ডেনসিটি, স্টেবল কনফিগারেশন। ওকে ওকে, নাও লেটস মুভ ইনটু দ্য নেক্সট পার্ট, সেটা হলো পর্যায়ক্রমিক ইলেকট্রন আসক্তি। দেখো, আমাদের পর্যায়ক্রমিক আয়নীকরণ শক্তি যেমন ছিল, পর্যায়ক্রমিক ইলেকট্রন আসক্তিও আছে। তো ওইটাকে কিভাবে আলোচনা করা যেতে পারে, আসো দেখি। মনে করো এই একটা পরমাণু, একে আমরা গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় নিয়েছি, এর সাথে আমরা একটা ইলেকট্রন দিলাম, তাহলে কি পাবো, এ মাইনাসকে গ্যাসীয় অবস্থায় পাবো, তাই না? এই যে এই প্রক্রিয়ায় যে ইসের কি বলে, এনথালপির পরিবর্তন, সেটাকে আমরা বলতেছি প্রথম ইলেকট্রন আসক্তি। কি বলতেছি? প্রথম ইলেকট্রন আসক্তি। এইবার এইবার দ্বিতীয়ত, আমরা ধরো এইটাতে আরো একটা ইলেকট্রন দিলাম, +1 ইলেকট্রন, তো কি পাবো, A2- পাবো, গ্যাসিয়াস, তাই না? এই প্রক্রিয়ায় যে এনথালপির পরিবর্তন, সেটাকে আমরা বলতেছি সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, মনে করো এখানে আমরা আরো একটা ইলেকট্রন দিলাম, মাঝখানে একটু ব্রেক নেওয়া লাগছিল, আরো একটা ইলেকট্রন দিলাম A2- এর সাথে, তাহলে কি হয়ে যাবে, A3- হয়ে যাবে। A3- গ্যাস, এটাকে আমরা বলবো থার্ড ইলেকট্রন অ্যাফিনিটি। এখন চিন্তা করো, প্রথম ইলেকট্রন আসক্তি সাধারণত কেমন হয়? ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটিটা জেনারেলি কিরকম হয়? জেনারেলি নেগেটিভ। সেকেন্ড ইলেকট্রন আসক্তি কেমন হয়, একটু চিন্তা করি। যদি দেখো, আমরা এ পরমাণুটাতে একটা ইলেকট্রন দিচ্ছি, হচ্ছে কি A-, তার মানে একটা ইলেকট্রন এখানে এক্সট্রা অলরেডি আছে। তুমি যখন আরেকটা ইলেকট্রন দিতে যাবা, তখন এই যে এক্সট্রা ইলেকট্রনটা আরেকটু বেশি রিপেল করবে এই ইলেকট্রনটাকে, মানে বেশি বিকর্ষণ করবে। তো বেশি বিকর্ষণ করার কারণে এই ইলেকট্রনটাই নিতে চাবে না, আমাকে এক্সট্রা এনার্জি দিতে হবে। তো এই এক্সট্রা এনার্জি দেওয়ার কারণে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জিটা অলওয়েজ কেমন আসবে, আমি এনার্জি দিচ্ছি তাহলে কেমন হবে, পজিটিভ। থার্ডটাও অলওয়েজ পজিটিভ, মানে ফার্স্টটাই জেনারেলি নেগেটিভ হয়, বাকি সবগুলা ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ হয়। ঠিক আছে, তো এটা নিয়ে একটা সুন্দর কোয়েশ্চেন করতে পারে। কোয়েশ্চেনটা হলো, কোনো পরমাণুর কোনো পরমাণুর প্রথম ইলেকট্রন আসক্তি সাধারণত
ঋণাত্মক হলেও ঋণাত্মক হলেও দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক কেন? খুবই ফেমাস একটা কোয়েশ্চেন, যে কোনো পরমাণুর প্রথম ইলেকট্রন আসক্তি সাধারণত ঋণাত্মক হলেও দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা ধনাত্মক কেন? চলো এটার অ্যান্সার যদি আমরা দিতে চাই, সেটা হলো ফার্স্ট ইলেকট্রন আসক্তি যখন আমরা চিন্তা করি তখন কি করি, একটা পরমাণুর সাথে একটা ইলেকট্রন দেই, সে কি করে একটা স্টেবল কনফিগারেশন অর্জন করে, সেজন্য কিছু এনার্জি রিলিজ করে। তো এইখানে আমরা যে EA1টা পাই, EA1টা কিরকম আসে, নেগেটিভ আসে। কিন্তু দ্বিতীয়র ক্ষেত্রে আমরা কি করি, এ মাইনাসের মধ্যে একটা ইলেকট্রন দেই, সেখানে কি হয়ে যায়, 2 মাইনাস গ্যাস হয়ে যায়, সেখানে EA2টা কিরকম আসে, পজিটিভ আসে। এইটুকু আগে আমরা লিখবো, লেখার পর এক্সপ্লেনেশনটা দিব এরকম, এ মাইনাস থেকে বলতেছি, এ মাইনাস এ ইলেকট্রন প্রবেশ করানো টাফার, কষ্টকর কেন, বাংলায় লিখি, তুলনামূলকভাবে কঠিন, এটা লিখি, তুলনামূলকভাবে কঠিন, কেননা এক্ষেত্রে ইলেকট্রন বিকর্ষণ বেশি, তাই না, ইলেকট্রন বিকর্ষণ বেশি, তাই এক্ষেত্রে ইলেকট্রন প্রবেশ করাতে আমাদের শক্তি দিতে হয়, তাই সেকেন্ড EA পজিটিভ হয়। বুঝতে পারলা? ঠিক আছে, এই একটা কোয়েশ্চেন গেল, খুবই ভালো একটা কোয়েশ্চেন এটা। এরপরে আসো, এই কোয়েশ্চেনটাকে আমি আরেকটু এক্সটেন্ড করতে চাচ্ছি। ধরো এরকম কোনো কিছু জিজ্ঞেস করলো, আমাকে জিজ্ঞেস করলো, মনে করো একটা পরমাণু গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় ছিল, ওকে আমরা একটা ইলেকট্রন দিয়ে কি বানালাম, একটা গ্যাসীয় বিচ্ছিন্ন ঋণাত্মক আয়ন বানালাম। এই প্রক্রিয়ায় আমার আয়নীকরণ শক্তি বলা হইলো ধরো EA1, ঠিক আছে, এই প্রক্রিয়া আয়নীকরণ শক্তি বলা হলো EA1। তারপরে আর একটা নেগেটিভ গ্যাসিয়াস আয়ন, এটাকে আমরা আর একটা ইলেকট্রন দিলাম, A2 মাইনাস দিয়ে দিলাম। এই প্রক্রিয়াটাকে বলা হলো EA2, ধরো EA1 EA2। এখন ধরো একটা সামগ্রিক প্রক্রিয়া, দুইটা বিক্রিয়াকে যোগ করা হলো, তাহলে কি হবে, এর গ্যাস থেকে আমরা কি করতেছি, দুইটা ইলেকট্রন দিচ্ছি, দুইটা ইলেকট্রন দিয়ে A2 মাইনাস তৈরি করতেছি গ্যাস। এই প্রক্রিয়ার এনথালপিকে বলা হলো ΔH, ঠিক আছে, এনথালপি পরিবর্তনকে ΔH বলা হলো। এখন আমার কোয়েশ্চেন হলো, ΔH কি গ্রেটার দেন 0, ΔH কি স্মলার দেন 0, ΔH কি ইকুয়াল টু 0, ΔH কি ΔH পরমাণুর উপর নির্ভর করে, কোনটা হবে অ্যান্সার, এরকম একটা কোয়েশ্চেন দিল, ΔH পরমাণুর উপর নির্ভর, এরকম একটা কোয়েশ্চেন দিলাম, তারপর আমি তোমাকে বললাম কোনটা হবে। ঠিক আছে, তুমি দেখো এটা আমাদের গত লেকচারে যে আমরা হেসের তাপ সমষ্টিকরণ সূত্র পড়ছি না, ওইটারই একটা অংশ। দুইটা প্রক্রিয়া যোগ করছি, যোগ করলে পরে কি হবে, মোট এনথালপি গুলো যোগ হয়ে যাবে, ভালো কথা। তাহলে ΔH সমান সমান, আমরা এটা সলিউশন করব কিভাবে, দেখো সলিউশন করার জন্য তোমাদের একটা জিনিস জানা থাকতে হবে, যে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র, ΔH সমান সমান বলতে পারবো, সরি, EA1 প্লাস EA2, তাই না, EA1 প্লাস EA2 গেল, ভালো কথা। এখন EA1টা আমাদের জেনারেলি কেমন হয়, জেনারেলি নেগেটিভ,
EA2টা কেমন হয়, জেনারেলি পজিটিভ। তাহলে নেগেটিভ আর পজিটিভ যোগ করলে পরে তো জিরো হইতে পারে, এরা যদি সমান হয় তাহলে জিরো হয়ে যাবে। যদি নেগেটিভটা বেশি হয়, মানে EA1টা যদি বড় হয়, EA2টা যদি ছোট হয়, তাহলে কি স্মলার দেন জিরো হবে। আবার যদি পজিটিভটা বেশি হয়, গ্রেটার দেন জিরো হবে। আবার এটা তো পরমাণুর উপরও ডিপেন্ড করতে পারে, এ যদি একটা নির্দিষ্ট পরমাণু হইলো সেটার জন্য পজিটিভ, আবার আরেকটার জন্য নেগেটিভ, এমনও তো হইতে পারে। তাহলে আমরা জানবো কেন, এটা আমরা একটু মনে রাখবো। EA2টা, EA2 যেটা আছে, EA2 এর যে ভ্যালুটা, জাস্ট ভ্যালুটা আমি দেখো পরম মান চিহ্ন দিছি, EA2 এর ভ্যালুটা EA1 থেকে বড় হয়। EA2 এর ভ্যালুটা EA1 থেকে বড় হয় সবসময়, এটা সবসময় হয়। EA2 এর ভ্যালুটা EA1 থেকে বড় হয়। তো EA2 এর ভ্যালু যদি EA1 থেকে বড় হয়, আবার EA3 এরটা EA2 থেকে বড় হয়, সিমিলারলি এইভাবে চলতে থাকে। ঠিক আছে, তো যখন যদি ভ্যালুটা বড় হয় তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু বিয়োগ করতেছি, তাহলে এই জিনিসটা কি আসবে, এই জিনিসটা অলওয়েজ পজিটিভ আসবে না? আশা করি বুঝতে পারছো। এটা কেমন আসবে, পজিটিভ আসবে, কারণ EA2 গ্রেটার দ্যান EA1। তাহলে অ্যান্সারটা হবে আমার ডেল এইচ ইজ গ্রেটার দ্যান 0। বুঝতে পারলাম। এখন EA2 গ্রেটার দ্যান EA1, EA3 ইজ গ্রেটার দ্যান EA2, এরকম এরকম ভাবে চলতে থাকবে। ঠিক আছে, আমি এটা লিখে দিই, ভালো করে লিখি, এবার পুরাটাই লিখি। মানে ভ্যালু গুলার দিক দিয়ে EA3 গ্রেটার দ্যান EA1 এইভাবে চলতে থাকে। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। ওকে, ওকে, এই জিনিসটা মাথায় রেখো। হ্যাঁ, তাহলে এরকম আরেকটা কোয়েশ্চেন আমি তোমাকে দিই, এটা নিজের প্র্যাকটিসের জন্য, নিজেকে একটু ট্রাই করো, তারপরে অ্যান্সার করো। ধরো নাইট্রোজেন থেকে, নাইট্রোজেন গ্যাসিয়াস অবস্থায় ছিল অবভিয়াসলি, আমরা একে 3টা ইলেকট্রন দিয়ে নাইট্রোজেন 3 - গ্যাসিয়াস অবস্থায় নিছি। তো এই বিক্রিয়া ডেলএইচ এর পরিবর্তন, সরি এনথালপির পরিবর্তন হলো ডেলএইচ। এখন তোমাকে জিজ্ঞেস করছে ওই সেম কোয়েশ্চেন, ডেলএইচ কি গ্রেটার দেন 0, ডেলএইচ কি স্মলার দেন 0, ডেলএইচ কি ইকুয়াল টু 0? না, নান অপশনটা খালি খালি দিছে এখানে, দুধ ভাত। একটু চিন্তা করো, সিমিলার কাহিনী তো। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, থার্ড আয়নাইজেশন এনার্জি, তিনটা যোগ করতেছো, অবশ্যই পজিটিভ হবে, অবশ্যই কি হবে, পজিটিভ হবে। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে, ওকে, সামনে যাই আমরা। দেখো এরপরে আমাদের কোয়েশ্চেন আসলো আরেকটা। তো আমরা দেখো নর্মালি বলতেছিলাম, জেনারেলি 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 করে অনেকগুলা কথা বলে ফেলছি, যে জেনারেলি ফার্স্ট আয়নাইজেশন এনার্জিটা পজিটিভ হয়। এবার যদি জেনারেল কেস না পাই সেই ক্ষেত্রে কি হবে, চলো সেইটা দেখা শুরু করি। আমরা পর্যায়ভিত্তিক সম্পর্কের মাধ্যমে সেটা দেখতে শুরু করব। এই দেখো, আমি এই যে স্ক্রিনশটটা নিয়েছি হলো হাজারি স্যারের বই থেকে, বিভিন্ন পরমাণুর আমার ইসের কি বলে, কি বলে, ইলেকট্রন আসক্তির ভ্যালুটা এখানে দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো। আমি লিথিয়ামের পাচ্ছি -59.6। ওকে, আমার একটা কথা বলে আসা উচিত ছিল, পর্যায়ভিত্তিক আর গ্রুপ ভিত্তিক সম্পর্কটা আসো, এটা একটু বলে আসি। হ্যাঁ, ওই ফ্যাক্টরস এর মধ্যে আগের দিনও মিস করে গেছিলাম এটা। দেখো, একই পর্যায়ের বাম থেকে ডানে, পর্যায়ের বাম থেকে ডানে, একই পর্যায়ের বাম থেকে ডানে কি হবে, নিউক্লিয়ার চার্জ বাড়ে না, নিউক্লিয়ার চার্জ বাড়ে। তো সাধারণত, সাধারণত ইয়ে কি পাওয়ার কথা, বৃদ্ধি পাওয়ার কথা, সাধারণত বলছি। আবার একই গ্রুপের উপর থেকে নিচে সাধারণত ইয়ে হ্রাস পাওয়ার কথা, কারণ এখানে সাইজটা বাড়তে থাকে। ঠিক আছে, সাধারণত বলছি, অবশ্যই ব্যতিক্রম থাকবে, অবশ্যই বেশ, অবশ্যই ব্যতিক্রম পাবো। এখন দেখো আমরা ভ্যালুগুলো দেখি, একটু তাকাই। লিথিয়ামের পরে বেরিলিয়ামে দেখো স্মলার আর ইকুয়াল টু 0 দেওয়া আছে, কেন বেরিলিয়ামের স্মলার ইকুয়াল টু 0 দেওয়া? আবার দেখো নাইট্রোজেনের +7 দেওয়া, নিয়নের +29 দেওয়া, কিন্তু আমরা তো জানতাম প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ হয়, তাহলে এদের জন্য পজিটিভ কেন আসতেছে? ভালো কোয়েশ্চেন হতে পারে না এটা, যে কাদের জন্য পজিটিভ হবে? এইটার জন্য আমরা চাবো হলো স্টেবল ইলেকট্রন কনফিগারেশন। বেরিলিয়ামের দিকে তাকাও 2s2, নাইট্রোজেনের দিকে তাকাও 2s2 2p3 হাফ ফিল্ড কনফিগারেশন, আর নিয়নের দিকে তাকাও, নিয়নের জন্য কিরকম, ফুল ফিল্ড কনফিগারেশন। বুঝতে পারতেছি কথাটা? সেই জন্য এদের, মানে যাদের ইলেকট্রন কনফিগারেশনটা স্টেবল হবে,
তাদের সাধারণত পজিটিভ হয়। এখন আবার তুমি ফসফরাসের দিকে তাকাও, ফসফরাসেরটা কিন্তু আবার পজিটিভ না, কিন্তু ওরও কিন্তু স্টেবল কনফিগারেশন। কিন্তু দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে তো হ্রাস পাওয়ার কথা, সরি বৃদ্ধি পাওয়ার কথা না, কিন্তু দেখো সিলিকন থেকে ফসফরাসে হ্রাস পাইছে। কেমনে হ্রাস পাইছে আবার কেউ বললো না 72 তো ভাইয়া বড় 134 থেকে নেগেটিভের দিক দিয়ে দেখলে। আমি তো বলছি যত বেশি নেগেটিভ তত বেশি ইলেকট্রন অ্যাফিনিটি, সিলিকনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, ফসফরাসের কম, মানে হ্রাস পাইছে কিন্তু পজিটিভ হয় নাই। অ্যাকচুয়ালি এই যে পুরো ইলেকট্রন অ্যাফিনিটির যে মেজারমেন্টটা, এটা তো পুরো এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপার। তো প্রথমে জিনিসটা এক্সপেরিমেন্ট করে বিভিন্ন ভ্যালু পাওয়া গেছে, তারপরে ভ্যালুগুলা কেন এরকম হইলো সেটার এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। বুঝতে পারছো? তো সবার জন্য সব এক্সপ্লেনেশন সবসময় খাটবে না। ঠিক আছে, তাহলে ফসফরাস কিন্তু আবার পজিটিভ হচ্ছে না, কিন্তু দেখো আবার আর্গন যায় পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে তোমরা খেয়াল করে দেখো নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে হিলিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি 0, বাকি সবগুলা ইলেকট্রন অ্যাফিনিটি কি পজিটিভ। খেয়াল করছো এটা? আবার সেকেন্ড পিরিয়ডের মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ, আর গ্রুপ 2 এর মধ্যে বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের স্মলার অর ইকুয়াল টু 0। ওকে, মানে 0 থেকে সামান্য কম অথবা 0-র কাছাকাছি। ওকে, মানে এটা ঠিকঠাক মেজার করা হয়নি, তাই এটা এইভাবে লেখে। তাহলে এই ভ্যালুগুলো দিয়ে আমরা ট্রেন্ড মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি যে আমাদের কি কি পড়া লাগবে এখন। তো চলো পর্যায়ভিত্তিক সম্পর্ক আমরা পড়া শুরু করব। আমরা দ্বিতীয় পর্যায় দিয়ে শুরু করি। কি দিয়ে শুরু করব? দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে মৌল কি কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ওকে, ফ্লোরিন, নিয়ন। ইলেকট্রন বিন্যাসগুলো লিখলে লিথিয়ামের হলো, আমি শুধু যোজ্যতা স্তরে লিখতেছি, সরি 2s1। লিথিয়ামের কেমন? 2s1। বেরিলিয়ামের কেমন? 2s2। বোরনের কেমন? 2s2 2p1। বোরনের কেমন? 2s2 2p1। কার্বনের 2s2 2p2। নাইট্রোজেনের 2s2 2p3। অক্সিজেনের 2s2 2p4। ফ্লোরিনের 2s2 2p5। নিয়নের 2s2 2p6। এখন আগে কি করতাম যেন আমরা স্টেবল কনফিগারেশন গুলা মার্ক করতাম, বেরিলিয়াম স্টেবল, নাইট্রোজেন স্টেবল, নিয়ন স্টেবল। তাহলে এদের ইলেকট্রন অ্যাফিনিটিটা সবচেয়ে কম হবে, কারণ আমরা দেখো ফ্যাক্টর যখন পড়ছিলাম তখন বলে আসছিলাম যে স্টেবল কনফিগারেশন থাকলে ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে কম হয়। এখন এদের মধ্যে সবচেয়ে কম হবে কার? আমরা ভ্যালু দেখে ডিসাইড করি। যার ভ্যালু যত বেশি নেগেটিভ তার ইয়ে তত বেশি, তার যার যত বেশি পজিটিভ হবে তার ইয়ে তত কম হবে। দেখো নিয়নের সবচেয়ে বেশি পজিটিভ এইখানে, তারপরে কার? নাইট্রোজেনের, তারপরে বেরিলিয়াম। তাহলে আমরা যদি ক্রম লেখা শুরু করি, এখানে ভ্যালু দেখেই লিখতেছি তাহলে বুঝতে সুবিধা হবে। নিয়ন, তারপরে কি আসবে? নাইট্রোজেন, তারপরে কি আসবে? বেরিলিয়াম। এখন তারপরে তো হওয়ার কথা কি, নর্মাল ট্রেন্ড ফলো করার কথা, লিথিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, ফ্লোরিন, এটাই হওয়ার কথা, তাই না? তো দেখো এখন আর একটা ব্যতিক্রম চলে আসবে। কি ব্যতিক্রম আসবে দেখাই। এই যে লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে আরো একটা ব্যতিক্রম আসবে। লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে কি ব্যতিক্রম আসবে? দেখো লিথিয়ামে যদি আমরা একটা ইলেকট্রন দেই, এটা হয়ে যাবে কি 2s2, তাই না? লিথিয়ামে একটা ইলেকট্রন দিলে হয়ে যাবে 2s2, আর বেরিলিয়ামে একটা ইলেকট্রন দিলে হবে 2s2 2p2। এখন খেয়াল করে দেখো একটা ইলেকট্রন দিলে পরে লিথিয়াম স্টেবল কনফিগারেশন অর্জন করতেছে, বেরিলিয়ামের কিন্তু কোনো স্টেবল কনফিগারেশন আসতেছে না। তো সেই জন্য দেখো লিথিয়ামের যে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা, লিথিয়ামের যে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সেটা বেরিলিয়াম থেকে বেশি। তাই যখন আমরা একটা ইলেকট্রন দিব এখানে, লিথিয়াম বেশি এনার্জি রিলিজ করবে দেন বোরন। তো সেই জন্য যে বেশি এনার্জি রিলিজ করবে তার ইলেকট্রন অ্যাফিনিটিও বেশি হয়ে যাবে। তো লিথিয়ামটা এখানে চলে যাবে। এটা দেখো আমরা ভ্যালু দিয়েও বলতে পারি। লিথিয়ামের ভ্যালু আছে 59.6, বোরনের আছে -26.7। তাহলে বেশি কোনটা? বেশি নেগেটিভ হলো লিথিয়াম, তাহলে লিথিয়ামের বড়। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এই জায়গাটায় কিন্তু একটা ব্যতিক্রম হয়ে যাবে, লিথিয়াম বেরিলিয়ামের মধ্যে একটা ব্যতিক্রম হয়ে যাবে। বেরিলিয়াম বলতেছিলাম, সরি বোরনের মধ্যে। তাহলে বোরন, তারপরে লিথিয়াম। এইটা হবে হলো আমার ক্রম। এটা একটু মাথায় রেখো, হ্যাঁ? পর্যায়ভিত্তিক ট্রেন্ডটা, এই ইলেকট্রন আসক্তির পর্যায়ভিত্তিক ট্রেন্ডটা খুবই ঝামেলা। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো, আশা করি হয়ে যাবে। ওকে,
আচ্ছা দেখো, এখান থেকে আমরা কয়েকটা কোয়েশ্চেন করে ফেলতে পারি। ঠিক আছে, কয়েকটা অনুধাবনমূলক কোয়েশ্চেন করে ফেলতে পারবো। সেটা ইনিশিয়ালি ফার্স্ট কোয়েশ্চেনটা হলো, এখান থেকে যে কোয়েশ্চেনগুলো জেনারেট করা যায় তার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন আমরা বলতে পারি বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি ধনাত্মক কেন? ধনাত্মক না, সরি, বেরিলিয়াম এটা তো জিরো, সরি 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 শূন্য কেন? এটা হইতে পারে একটা কোয়েশ্চেন। সিমিলার আর একটা কোয়েশ্চেন হইতে পারে হিলিয়ামের ইলেকট্রন আসক্তি শূন্য কেন? এটা একটা কোয়েশ্চেন হইতে পারে। পরে কোয়েশ্চেন হইতে পারে নিয়নের ইলেকট্রন আসক্তি ধনাত্মক কেন? এটা একটা কোয়েশ্চেন হতে পারে। তারপরে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি ধনাত্মক কেন? এটাও একটা কোয়েশ্চেন হতে পারে। আরো একটা কোয়েশ্চেন হতে পারে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি এর পার্শ্ববর্তী কার্বন ও অক্সিজেন অপেক্ষা কম কেন? এটা একটা কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে, তারপরে ধরো তোমাকে দিল আর্গনের ইলেকট্রন আসক্তি ধনাত্মক কেন? এই ধরনের আরেকটা কোয়েশ্চেন হতে পারে। এই সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সার একই ধাঁচের হবে। একই ধাঁচের হবে। কোন ধাঁচের হবে? অ্যান্সার করবা কি দিয়া? ইলেকট্রন কনফিগারেশনের স্টেবিলিটি দিয়া। রেগুলার অ্যান্সার কি দিয়া হবে? সবগুলার অ্যান্সার একই ধাঁচের হবে, ইলেকট্রন কনফিগারেশনে স্টেবিলিটি। ইলেকট্রন কনফিগারেশনে স্টেবিলিটি। ঠিক আছে, সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সার একই ধাঁচের হবে। ঠিক আছে, আর যদি দ্বিতীয় পর্যায়ের ক্রমটা লিখতে বলে, আমি যে এক্সপ্লেন করার সময় যেভাবে যেভাবে এক্সপ্লেন করছি ওইভাবে এক্সপ্লেন করে ক্রমটা লিখে দিবা। হ্যাঁ, আরো কোয়েশ্চেন হতে পারে, আরো একটা কোয়েশ্চেন দিই। সেটা হলো এই এইগুলোর অ্যান্সার তো ইলেকট্রন কনফিগারেশনের স্টেবিলিটি দিয়ে হবে, বুঝলাম। আরেকটা কোয়েশ্চেন আছে যেটার অ্যান্সার ইলেকট্রন কনফিগারেশনের স্টেবিলিটি দিয়েও করা যাইতে পারে, কিন্তু ওই যে এখানে ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বেশি, ওই কথাটা আনতে হবে। লিথিয়াম ও বোরনের মধ্যে কার ইএ বেশি এবং কেন? আশা করি এটা অ্যান্সারও পারবো। এটার অ্যান্সার আমরা কি দিয়ে করব? লিথিয়াম এর বেশি, কারণ এর ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সিটা বেশি। কেন টেন্ডেন্সিটা বেশি এটাও এক্সপ্লেন করছি, কারণ এটা ইলেকট্রন গ্রহণ করলে একটা স্টেবল কনফিগারেশন অর্জন করে ফেলবে। এখন দেখো, সিমিলার কোয়েশ্চেন কিন্তু আমরা সোডিয়াম অ্যালুমিনিয়ামের জন্য করতে পারি। সোডিয়াম অ্যালুমিনিয়ামের জন্য করতে পারি। নরমালি বৃদ্ধি পাওয়ার কথা ছিল একই পর্যায়ে বাম থেকে ডানে, কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে? হ্রাস পাইছে। দেখো, সোডিয়াম অ্যালুমিনিয়ামের জন্য করা যাবে, পটাশিয়াম গ্যালিয়ামের জন্য করা যাবে, রুবিডিয়াম ইন্ডিয়ামের জন্য করা যাবে, সিজিয়াম টেলুরিয়ামের জন্য করা যাবে। ঠিক আছে, লিথিয়াম বেরিলিয়ামের অনুরূপ কোশ্চেনটা আমরা সোডিয়াম ও অ্যালুমিনিয়াম দিয়েও করতে পারি, এক্সপ্লেনেশন সেম হবে। ঠিক আছে, একই একই এক্সপ্লেনেশন হবে। বুঝতে পারছি? তাহলে দেখো, দ্বিতীয় পর্যায় থেকে আমরা কতগুলা কোশ্চেন করে ফেলতে পারবো। দেখো, এই অনুধাবনমূলক কোশ্চেনগুলো কিন্তু অনেক ইজি। হ্যাঁ, এরপরে দেখো আমরা তৃতীয় পর্যায়ে যদি যাই একটু। তৃতীয় পর্যায়ে কে কে ছিল? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। স্টেবল কনফিগারেশন আমি আর কনফিগারেশন লিখলাম না, আমরা জানি স্টেবল থাকবে কোথায় কোথায়, ম্যাগনেসিয়ামে, ফসফরাসে, আর্গন। এখন দেখো, কিন্তু ফসফরাসের যে ভ্যালুটা পাওয়া গেছে ওটা কিন্তু পজিটিভ আসেনি।
যদিও সিলিকন থেকে কম বাট পজিটিভ কিন্তু আসে না। আরেকটা ব্যতিক্রম আমরা কই দেখবো, আরো একটা ব্যতিক্রম দেখা যাবে সোডিয়াম আর অ্যালুমিনিয়াম। তাহলে আমরা যদি ক্রোম লিখি, হ্যাঁ ভ্যালু দেখে দেখে ক্রোম লিখবো। হ্যাঁ দেখো সবচেয়ে বেশি পজিটিভ কে, আর্গন। তাহলে আর্গনের কি বলে ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম হবে। তারপরে কার হবে, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পরে দেখো এখানে চলে আসতেছে কি, অ্যালুমিনিয়াম। এখন কি সবচেয়ে কম নেগেটিভ গুলা দেখবো, সবচেয়ে বেশি পজিটিভ গুলা দেখা শেষ আমার, এখন সবচেয়ে কম নেগেটিভ গুলা দেখবো। অ্যালুমিনিয়ামের পরে আসবে ফসফরাস, সরি সরি সরি, অ্যালুমিনিয়ামের পরে সোডিয়াম, সোডিয়ামের পরে আসবে ফসফরাস। মানে ফসফরাসের ক্ষেত্রে ওইটার সাইজটাও ম্যাটার করবে। ঠিক আছে, সবচেয়ে কম হবে কার, আর্গনের। আর্গনের পরে হয়েছিল কার, ভ্যালু দেখে দেখে বললাম। হ্যাঁ এটা মনে রাখতে হবে, এই ক্রমটা একটু টাফ। ঠিক আছে, আর্গনের পরে হইতো ম্যাগনেসিয়াম। এদের যে কম হবে এটা আমরা জানতাম, কিন্তু এখানে ফসফরাস গাদ্দারি করে ফেলছে। ওর দেখো আগের দ্বিতীয় পর্যায়ে কিন্তু নাইট্রোজেনের নিয়নের পরেই আসছিল, কিন্তু ফসফরাসটা এখানে মাঝারি এক প্রকৃতির হবে। ম্যাগনেসিয়ামের পরে এইখানে চলে আসবে অ্যালুমিনিয়াম, তারপরে আসবে সোডিয়াম, তারপরে আসবে ফসফরাস, তারপরে সিলিকন, তারপরে ওকে। মানে এখানে ফসফরাসটা গাদ্দারি করছে, বুঝছো? ও পজিটিভ হয় নাই, ওর কিন্তু নেগেটিভই আছে। ঠিক আছে, বুঝতে পারছি। এই ক্রমটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। না, এবার আমরা গ্রুপ ভিত্তিক সম্পর্কগুলোতে চলে যেতে পারি। গ্রুপ ভিত্তিক সম্পর্কটা ইজিয়ার টু ডিসকাস। গ্রুপ ভিত্তিক সম্পর্কের মধ্যে দেখো আমরা একই সাথে কয়েকটা গ্রুপ লিখে ফেলি। গ্রুপ মনে করো 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17। ঠিক আছে, আর আরো পড়াবো, গ্রুপ 2 আর 13ও পড়াবো। তো দেখো তার আগে এই কয়েকটার মধ্যে আমরা কিছু ব্যতিক্রম পাবো, সেই ব্যতিক্রম গুলো একটু লিস্ট করি আগে। ব্যতিক্রম গুলো আগে লিস্ট করি, এগুলো মুছে দিই। ব্যতিক্রম গুলো আমরা মেইনলি আমাদের এখান থেকে কোয়েশ্চেন আসে যেখান থেকে, সেই পার্টটা হলো আমার, মুছতেছে না কেন, ওয়েট। ব্যতিক্রম পাবো আমরা হলো দ্বিতীয় তৃতীয় পর্যায়ের যেগুলো আছে না, ওগুলোর মধ্যে। কি কি ব্যতিক্রম, দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মধ্যে কি কি ব্যতিক্রম, মনে করো আমার বোরন অ্যালুমিনিয়ামের মধ্যে একটা ব্যতিক্রম পাবো আমরা। বোরন অ্যালুমিনিয়ামের মধ্যে ব্যতিক্রম পাবো। তারপরে তারপরে ক্লোরিন ফ্লোরিন, ফ্লোরিন ক্লোরিনের মধ্যে একটা ব্যতিক্রম পাবো। মানে 13 থেকে শুরু করে সবার মধ্যে একটা ব্যতিক্রম পাবো। ফ্লোরিন ক্লোরিন, তারপরে 14 কে ছিল কার্বন সিলিকন, তারপরে 15 কে ছিল নাইট্রোজেন ফসফরাস, তারপরে 16 কে ছিল 16 কে ছিল 16 তো দেই নাই না, অক্সিজেন সালফার। সবার মধ্যে একটা করে ব্যতিক্রম পাবো। ঠিক আছে, কি ব্যতিক্রম পাবো আসো দেখা যাক। ব্যতিক্রম গুলা হলো এদের সবার ক্ষেত্রে, দেখো বোরন ফ্লোরিন ক্লোরিন, সরি কার্বন নাইট্রোজেন অক্সিজেন, এগুলো হলো দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ের হওয়ার কারণে এদের আকারটা অনেক ছোট। ঠিক আছে, এদের আকারটা অনেক ছোট। আকার ছোট হওয়ার কারণে, সরি আকার ছোট ঠিক আছে, কিন্তু এদের যে যোজ্যতা স্তর আছে, যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা, দেখো বোরনের যোজ্যতা স্তরে ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের যোজ্যতা স্তরে ইলেকট্রন সমান। আবার ফ্লোরিন ক্লোরিনের সমান, কার্বন সিলিকনের সমান, নাইট্রোজেন ফসফরাসের সমান, অক্সিজেন সালফারের সমান যোজ্যতা ইলেকট্রন ক্যারি করতেছে। বাট বাট সমস্যা হয়ে গেছে হইলো, এদের আকার ছোট হয়, দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর আকার ছোট হওয়ার কারণে এদের ইলেকট্রন ঘনত্বটা বেশি। তো আমি কি বলছিলাম, দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মধ্যে ইলেকট্রন ঘনত্বটা বেশি করে, ডমিনেট করে। তো ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে যখন একে ইলেকট্রন দিতে চাবো, ও নিতে চাইবে না, কিছু এনার্জি আমাকে দিতে হবে এক্সট্রা। তো এই জন্য এগুলার ইলেকট্রন আসক্তির মানটা কিছুটা কমেছে। ঠিক আছে, মানে এক্সপ্লেনেশন সেম হবে সবগুলোর জন্যই। হওয়ার কথা ছিল কি, আমরা জানি একই গ্রুপের আপ টু ডাউন মুভ করলে পরে ইলেকট্রন আসক্তির মানটা কমার কথা, কিন্তু এইখানে সব ক্ষেত্রেই বোরনের হবে অ্যালুমিনিয়ামের থেকে কম, ফ্লোরিনের হবে ক্লোরিন থেকে কম, কার্বনের হবে সিলিকন থেকে কম, নাইট্রোজেনের হবে ফসফরাস থেকে কম, অক্সিজেনের হবে সালফার থেকে। ঠিক আছে, এটা ব্যতিক্রম, এক্সপ্লেনেশন কিন্তু সেম। ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রন ডেনসিটি দিয়েই এক্সপ্লেইন করতে পারো সবগুলোকে। ওকে, ঠিক আছে। এখন আমি যদি গ্রুপ ভিত্তিক ট্রেন্ড লিখতে যাই না, আমার মাথাটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তুমি ভ্যালুগুলো দেখো একটু জাস্ট, আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি, বারবার উপর উঠাইতে হয়, নিয়ে যাই। দেখো গ্রুপ ভিত্তিক ট্রেন্ড আমরা লিখবো
এই পেজে লেখা শুরু করি। দেখো গ্রুপ ওয়ান, দেখো গ্রুপ ওয়ানে ধীরে ধীরে কি হ্রাস পাইছে, খেয়াল করে দেখছো? ধীরে ধীরে হ্রাস পাইছে। গ্রুপ ওয়ানে কোনো অ্যানোমালিস নাই, মানে কোনো এক্সেপশনস নাই। তাহলে গ্রুপ ওয়ানে নো এক্সেপশনস, আমরা বলতেছি সাইজ বাড়তেছে। সাইজ বাড়লে পরে কি হবে? গ্রুপ ওয়ানটা আমরা জাস্ট সাইজ দিয়ে এক্সপ্লেইন করে দিতে পারবো। ঠিক আছে, সাইজ বাড়লে পরে কি হবে? আমার ইলেকট্রন অ্যাফিনিটি হ্রাস পাবে। হাইড্রোজেনের সবচেয়ে বড় লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, গেল গ্রুপ ওয়ান। এরপর আসো গ্রুপ টু। এখন হয়ে গেছে ঝামেলা। দেখো খেয়াল করে দেখো, গ্রুপ টু এর প্রথম দুইটা পজিটিভ অর স্লাইটলি নেগেটিভ, ঠিক আছে, কিন্তু পরের গুলো নেগেটিভ, ঠিক আছে, কিন্তু নেগেটিভ ভ্যালু কিন্তু বাড়তেছে। খেয়াল করে দেখো, বাড়তেছে, কমতেছে। নেগেটিভ ভ্যালু কি হচ্ছে? বাড়তেছে। আর বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে, বেরিলিয়ামের কইছিলাম আমি, আবার মাঝখানে ব্রেক নেওয়া লাগছিল, একটু সাউন্ড আসতেছিল। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামে ছিলাম। আচ্ছা, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যেও এই যে এরকম ব্যতিক্রম দেখা দিবে। ঠিক আছে, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ওই ইলেকট্রন ঘনত্ব ব্যতিক্রমটা দেখা দিবে। ঠিক আছে, তো বেরিলিয়াম লেসার দেন ম্যাগনেসিয়াম হবে। তাহলে দেখো গ্রুপ টু কিন্তু পুরোটাই ব্যতিক্রম, মানে এখানে কি ইলেকট্রন অ্যাফিনিটি ধীরে ধীরে বাড়তেছে। এটা একটা রিজন দেওয়া যেতে পারে। গ্রুপ টু তে ইলেকট্রন বিন্যাস কেমন? এনএস টু টাইপের, মানে ফিল্ড ইলেকট্রন বিন্যাস। ও ইলেকট্রন গ্রহণ করতে চাইবেই না। ও ইলেকট্রন গ্রহণ করলে পরে দেখো কি বলে, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস ভেঙে যাচ্ছে। তো এই জন্য যত সাইজ বাড়বে তত ফাইনাল শেলের ইলেকট্রন গুলো, মানে ভ্যালেন্স শেলের ইলেকট্রন গুলো দূরে যাবে। তো তখন ইলেকট্রন যখন রিসিভ করবে তখন সামান্য এনার্জি রিলিজ হইতে পারে, যেটা আমরা ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়ামের জন্য দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই জন্য গ্রুপ টুটা একটা অ্যানোমেলাস কি বলে বিহেভিয়ার প্রদর্শন করে। বেরিলিয়াম সবচেয়ে স্মলার হবে এইখানে, তারপরে কি আসবে? ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, তারপরে বেরিয়াম। ঠিক আছে, গ্রুপ টু কিন্তু খুবই ব্যতিক্রম, এটা একটু মাথায় রেখে। ইলেকট্রন অ্যাফিনিটি সবার জন্য ব্যতিক্রম আসবে। ওকে, ইলেকট্রন অ্যাফিনিটি সবার জন্য ব্যতিক্রম আসবে। গ্রুপ টু গেল। এবার আমরা সহজটা আগে পড়ি। গ্রুপ 17, গ্রুপ 17 17 এর দিকে তাকাও। ফ্লোরিন ক্লোরিনের ব্যতিক্রমটা আমরা জানি, হওয়ার কথা ছিল কিরকম? এরকম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এমন হওয়ার কথা ছিল না? তো এখানে জাস্ট একটু ফ্লোরিন আর ক্লোরিনটা উল্টে যাবে, কারণ আমরা জানি ক্লোরিনের ফ্লোরিন থেকে বেশি হয় এই ইলেকট্রন ডেনসিটির কারণে। গ্রুপ 17 গেল, ইজিটা পড়ে ফেললাম। এবার আসো গ্রুপ 16। গ্রুপ 16, গ্রুপ 16তে অক্সিজেনকে আমরা দেখছিলাম ইসের থেকে কম হয়, কি বলে, সালফার থেকে কম কম হয়। তাহলে অক্সিজেন কি দ্বিতীয়তে যাওয়ার কথা না? কিন্তু না, অ্যাকচুয়ালি এই গ্রুপের মধ্যে অক্সিজেনের সবচেয়ে কম হবে। তাহলে শুরুতে আসবে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, আর অক্সিজেনের এই গ্রুপে সবচেয়ে কম আসবে। এটা একটা বড় ব্যতিক্রম। ঠিক আছে, দেখো খেয়াল করে দেখো, 141, বাকিগুলা কিন্তু বেশি, বাকিগুলা কিন্তু অক্সিজেন থেকে বেশি। ঠিক আছে, আমরা ভ্যালু দেখে দেখেও ডিসাইড করতে পারবো চাই। গ্রুপ 15 এখন আমার খুবই ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে? ঝামেলাটা হইলো নাইট্রোজেন দেখো পজিটিভ, নাইট্রোজেন পজিটিভ, বাকিগুলা নেগেটিভ। বাকিগুলা ধীরে ধীরে কি হচ্ছে দেখো? বাড়তেছে। বাকিগুলা ধীরে ধীরে বাড়তেছে। তা নাইট্রোজেন পজিটিভ এই গ্রুপেও কি নাইট্রোজেনের সবচেয়ে কম হয়ে যাবে, তাই না? নাইট্রোজেনের কি হয়ে যাবে? সবচেয়ে কম হয়ে যাবে। এখানেও তাহলে আমরা একটা ব্যতিক্রম মার্ক করে, কারণ আমরা জানি কি ইলেকট্রন অ্যাফিনিটি যত বেশি নেগেটিভ তত বেশি। তাহলে ফসফরাসের, দেখো ফসফরাসেরও কিন্তু এখানে সবচেয়ে বেশি না, খেয়াল করে দেখো সবচেয়ে বেশি নেগেটিভ কার? খেয়াল করো, ফসফরাসের কিন্তু সবচেয়ে বেশি না, সবচেয়ে বেশি আছে হলো এখানে অ্যান্টিমনির। এই জন্য এটা বেশি বড় ব্যতিক্রম। তাহলে এখানে শুরু হবে কই দিয়া? মানে এইগুলা মুখস্থ না রাখতে চাইলে নাও রাখতে পারো, কিন্তু উপরে যে এই দুইটা মানে জোড়ার মধ্যে তুলনা, এগুলা মুখস্থ রাখতে হবে। কিন্তু গ্রুপ ওয়াইজটা তুমি না চাইলে না রাখলেও সমস্যা নাই, একাডেমিকের জন্য অ্যাডমিশনে পড়ে যাওয়া বেটার। ঠিক আছে, পড়ে যাওয়াটা বেটার। অ্যান্টিমনি, অ্যান্টিমনির পরে কি আসবে দেখো? বিসমাথ। অ্যান্টিমনির পরে আসবে বিসমাথ, বিসমাথের পরে আসবে আর্সেনিক। ঠিক আছে, অ্যান্টিমনি, বিসমাথ, আর্সেনিক, তারপরে আসবে ফসফরাস, সবার শেষে নাইট্রোজেন। ঠিক আছে, এটা অনেক বড় একটা ব্যতিক্রম দিয়ে দিছে। গ্রুপ 5 কেন লিখলাম? 15, সরি। এরপরে আসো গ্রুপ 14। 14এর ব্যতিক্রমটা আবার খুব একটা বড় না, খেয়াল করে দেখো। কার্বনের খালি সিলিকন থেকে, কার্বন আর সিলিকনের মধ্যে খালি একটা ব্যতিক্রম এসে গেছে, বাকিগুলা কিন্তু
রেগুলার ট্রেন্ডই ফলো করছে। মানে কার্বন সিলিকনের মধ্যে ব্যতিক্রম কেন আসছে এটা তো এক্সপ্লেন করছি, ওই যে আমার ইসের কারণে, ইলেকট্রন কনফিগারেশনের কারণে। তাহলে সিলিকনের পরে আসবে কার্বন, তারপরে আসবে জার্মেনিয়াম, তারপরে টিন, লেড। এটাতে খুব বড় একটা ব্যতিক্রম নাই। দেখো আমি একটু স্টার কমায় দিই এগুলাতে, যেগুলাতে ব্যতিক্রম কম। না ঠিকই আছে, এখানে তো স্টার দেই। আচ্ছা গেল গ্রুপ 14, এটাকে একটু উপরে উঠাই দিই, দেখি স্পেস আছে কিনা। হ্যাঁ আছে। তাহলে পরে আমরা এই পেজের মধ্যে শেষ করতে পারবো। এরপর আসতেছে কি গ্রুপ, বাকি আছে কোনটা, 13ই বাকি আছে, গ্রুপ 13। আচ্ছা আমার রেকর্ডিং আছে, ওকে। চলো গ্রুপ 13। গ্রুপ 13এও দেখো অনেকগুলো অ্যানোমালি দেখতে পাচ্ছি আমরা। দেখো বোরন আর ক্লোরিনের মধ্যে, সরি অ্যালুমিনিয়ামের মধ্যে, আমরা জানি অ্যালুমিনিয়ামেরই বেশি হবে, এটা সত্য কথা। কিন্তু দেখো বোরন আর গ্যালিয়ামের মধ্যেও দেখা যাচ্ছে কি বোরনের কম, আবার গ্যালিয়াম ইন্ডিয়ামে দেখা যাচ্ছে সমান। ঠিক আছে, এখানে সমান লিখছে, অ্যাকচুয়ালি একটু কম হয় ইন্ডিয়ামে। তো আমরা যদি ট্রেনটা লিখি, ট্রেনটা হবে এরকম। সরি মাঝখানে মেবি একটু টাইমের জন্য সাউন্ড অফ হয়ে গেছিল, বা আমি রেকর্ডিং অফ করে দিয়েছিলাম, কিন্তু আমার পজ করতে মনে নাই। একটু সে কি বলবো, নয়েজ আসছিল দেখে। তো চলো দেখো কি করতেছিলাম, আমরা গ্রুপ 13-এ যাচ্ছিলাম। দেখো আমরা যদি ভ্যালু দেখে দেখে সাজিয়ে ফেলি তাইলেই হবে। অ্যালুমিনিয়ামের এই গ্রুপে হাইয়েস্ট, অ্যালুমিনিয়ামের পরে আসবে গ্যালিয়াম, গ্যালিয়ামের পরে আসবে ইন্ডিয়াম, ইন্ডিয়ামের পরে আসবে বোরন, তারপরে এটা অনেক বড় একটা ব্যাপার। ঠিক আছে, এগুলা মানে বলতে গেলে মুখস্থই রাখতে হবে। যদি চাও মুখস্থ রাখতে পারো, না রাখতেও সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা গ্রুপ 17, 1 আর 14-এ খুব বেশি ব্যতিক্রম পাই নাই। ওইগুলা ক্লোরিন ফ্লোরিনের মধ্যে ব্যতিক্রম ছিল, আর হলো সিলিকন কার্বনের মধ্যে ব্যতিক্রম ছিল। কিন্তু বাকিগুলোর মধ্যে অনেক বড় বড় ব্যতিক্রম আছে। 16টা মোটামুটি বোঝা সহজ, সিরিয়ালে গেছে, খালি অক্সিজেনটা সবার শেষে চলে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই ব্যতিক্রম গুলা চাইলে মনে রাখতে পারি। ওকে, মানে যেগুলো ইজিয়ার টু, মানে মনে রাখার জন্য যেগুলো ইজিয়ার, ওগুলাই পরীক্ষায় দেয় সাধারণত। যেমন ধরো তোমাকে ওই যে ফ্লোরিন ক্লোরিনেটটা দিয়ে দিতে পারে, ফ্লোরিন ক্লোরিনেটটা দিয়ে দিতে পারে। গ্রুপ 15, 13 আর গ্রুপ 2 কোনো সময় দিবে না, ধরে রাখতে পারো। ঠিক আছে, তারপরেও দেখানোর দরকার দেখিয়ে দিলাম। এরপর আসো আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন শক্তির ব্যবহার, মানে এগুলা যে আমরা পড়লাম, পড়ে আমাদের লাভ কি হলো। দেখো লাভ অনেকগুলাই হয়েছে, তাদের মধ্যে কয়েকটা আমি একটু যদি বলি। দেখো, এক, হাই, সরি হাই বলি, লো আয়োনাইজেশন এনার্জি। মানে কি লো আয়োনাইজেশন এনার্জি? মানে হলো, লো আয়োনাইজেশন এনার্জির মানে হলো আমার ওই পরমাণু থেকে ইলেকট্রন রিমুভ করা ইজিয়ার। ইলেকট্রন রিমুভাল ইজিয়ার, যার থেকে ইলেকট্রন রিমুভাল ইজিয়ার, যার থেকে ইলেকট্রন রিমুভাল ইজিয়ার, তাকে আমরা কি বলবো? একটা ইলেকট্রন যদি সরায় ফেলি ওই প্রক্রিয়াকে, মানে মনে করো কোনো কি বলবো, রাসায়নিক সত্তা থেকে একটা ইলেকট্রন সরে যাচ্ছে, মানে একটা ইলেকট্রন চলে যাচ্ছে বা ত্যাগ করতেছে, একটা ইলেকট্রন ত্যাগ করলে ওই প্রক্রিয়াটাকে কি বলে? জারণ প্রক্রিয়া। যে জারণ করে, যে জারণ করে তাকে কি বলে? বিজারক। তাইলে লো আয়নাইজেশন এনার্জি ইন্ডিকেটস হাই বিজারক ধর্ম, হাই বিজারক ধর্ম, তাই না? হাই বিজারক ধর্ম। এখন দেখো কে ইজিলি ইলেকট্রন ত্যাগ করে, ধাতু না অধাতু? অবশ্যই ধাতু। তাহলে লো আয়নাইজেশন এনার্জি এটাও ইন্ডিকেট করবে হাই ধাতব ধর্ম। বুঝতে পারলা? হাই ধাতব ধর্ম। ঠিক আছে, আবার দেখো হাই আয়নাইজ এনার্জেশন, সরি, হাই ইলেকট্রন অ্যাফিনিটি। হাই ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি? ওর ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটিটা বেশি, ইলেকট্রন রিসিভ করার টেন্ডেন্সিটা বেশি। ঠিক আছে, ইলেকট্রন রিসিভ ইজিয়ার, বুঝলাম।
তার মানে কি, ও ইজিলি ইলেকট্রন রিসিভ করতে পারবে। ইলেকট্রন যদি কোনো রাসায়নিক সত্তা গ্রহণ করে, সেই প্রক্রিয়াটাকে বলে হলো বিজারণ প্রক্রিয়া। যে বিজারণ করে তাকে বলে জারক। তার মানে যার ইলেকট্রন অ্যাফিনিটি হাই, তার বিজারক ধর্মটা হাই। হাই বিজারক ধর্ম ইন্ডিকেটস হোয়াট? এটা ইন্ডিকেট করে হাই অধাতুক ধর্ম। ঠিক আছে। তারপরে ধরো কোনো দুইটা পরমাণু, একটা ইলেকট্রন অ্যাফিনিটি হাই আর একটা আয়নাইজেশন এনার্জি লো। তাহলে এই দুইটা কি করবে? আয়নিক বন্ড ফর্ম করবে। ঠিক আছে। কেন আয়নিক বন্ড ফর্ম করবে? কারণ ওর একজনের ইলেকট্রন রিমুভাল ইজিয়ার আর একজনের ইলেকট্রন রিসিভ ইজিয়ার। তাহলে একজন কি করবে? রিমুভ করে দিবে, আর একজন এটা রিসিভ করে নেবে। তাহলে কি আয়নিক বন্ড ফর্ম করবে। এটা আমরা যখন রাসায়নিক বন্ধন পড়া শুরু করি ওইটার মধ্যে আরেকটু ডিসকাস করবো। এখন জাস্ট আয়নিকরণ শক্তি আর ইলেকট্রন শক্তির এই ব্যবহারগুলো আমরা একটু জেনে রাখলাম। এখন দেখো আমাদের দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা করলে পরেই আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে মোটামুটি। না, ফার্স্ট, আচ্ছা আমি এখানে কোশ্চেন ফিনিশ করছিলাম না, এনএ প্লাস আয়ন বলতে চাইছি। এনএ প্লাস আয়ন, নিচে আর একটা কোশ্চেন আছে। দেখো এনএ প্লাস আয়নের ইলেকট্রন আসক্তির মান, কালারটা চেঞ্জ করে দিই। এনএ প্লাস আয়নে ইলেকট্রন আসক্তির মান নির্ণয় করতে বলছে। এনএ ধাতুর প্রথম আয়নীকরণ বিভবটা দেওয়া আছে। আবার দ্বিতীয় আর একটা কোশ্চেন আছে, দ্বিতীয় কোশ্চেনটা অনেক ইজিয়ার, মানে কালকেই করছি এই টাইপের কোশ্চেন। দেখো ফার্স্ট কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, চলো এটাকে সলিউশন করা যাক। কি বলছে? এনএ প্লাস আয়নের আয়নীকরণ শক্তির মান, সরি ইলেকট্রন আসক্তির মান বের করতে চাইছে। মানে তোমার কাছে বলছে ইলেকট্রন, এই যে এই প্রক্রিয়ায়, এই যে এখানে গ্যাসীয় বিচ্ছিন্ন, এখানে গ্যাসীয় বিচ্ছিন্ন, এনএ প্লাস আয়ন ইলেকট্রন শক্তির মান, মানে এই প্রক্রিয়ার ডেল এইচটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তোমার কাছে দেওয়া আছে কি? এনএ ধাতুর প্রথম আয়নীকরণ বিভব আছে, মানে সোডিয়ামের প্রথম আয়নীকরণ বিভবটা তোমার কাছে দেওয়া আছে। এই যে ই, এইখানে ডেল এইচটা তোমার কাছে দেওয়া আছে। ডেল এইচ সমান সমান কত হয়? দেওয়া আছে 118 কিলো ক্যালোরি পার। এখন আমরা যখন তাপ প্রসারণ পড়ব তখন একটা ইকুয়েশন আমরা পড়ব, সেটা হলো ল্যাভয়েসিয়ার ইকুয়েশন, বলতে একটা সূত্র পড়ব, ল্যাভয়েসিয়ার ল্যাপ্লাসের সূত্র। ল্যাভয়েসিয়ার, ঠিক আছে? তখন আমি ডিটেলসে বলবো, এখন আপাতত আমার কথা বিশ্বাস করুন। ল্যাভয়েসিয়ার ল্যাপ্লাসের সূত্র, এই সূত্র অনুসারে আমার কি হচ্ছে জানো? মনে করো একটা প্রক্রিয়া, আমি তোমাকে সাইডে একটু এক্সপ্লেন করি। মনে করো এ থেকে বি তৈরি হচ্ছে, এই প্রক্রিয়ার ডেল এইচ সমান সমান মনে করো প্লাস এ আসছে। ঠিক আছে। তো আমার যে রিভার্স রিয়াকশনটা হবে, রিভার্স যে রিয়াকশনটা হবে ওইটার ডেল এইচ হবে মাইনাসে, মানে ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইড। মানে একটা বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন যা হবে তার বিপরীত বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন মানের দিক দিয়ে ওইটার সমান হবে, কিন্তু চিহ্নের দিক দিয়ে বিপরীত হবে। বুঝতে পারছো? এটাই হলো ল্যাপ্লাসের সূত্র। এটাই কি আমার ল্যাভয়েসিয়ার ল্যাপ্লাসের সূত্র। বুঝতে পারছি? তাহলে দেখো, দেখো দুইটা যে প্রক্রিয়া আছে আমাদের এখানে, আমরা যে লিখছি দুইটা প্রক্রিয়া কি পরস্পরের অপোজিট, তাই না? তাহলে দেখো একটাতে যদি ডেল এইচ 118 কিলো ক্যালোরি পার মোল হয়, অপরটাতে কি হবে? মাইনাস 118 কিলো ক্যালোরি পার মোল। তাহলে ডেল এইচ, এইখানে ডেল এইচ না লিখে এটাকে আমরা ধরো ই এ লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো কি ই, সরি এটা হলো ই এ, এটা সমানই চাইছিল। তাহলে ই এ ল্যাভয়েসিয়ার ল্যাপ্লাসের সূত্র অনুসারে ই এ সমান কি হবে? মাইনাস ডেল এইচ হবে। কত? মাইনাস 118 কিলো ক্যালোরি পার মোল। ইউনিট চেঞ্জ করতে বলে না, তুমি এভাবে লিখে। ঠিক আছে, অনেক ইজি ম্যাথ, কিন্তু এটা একদম এমসিকিউ এর ম্যাথ বলতে পারো এটা। ঠিক আছে, জাস্ট কনসেপ্টটা জানা থাকলে পরে অনেক ইজি। দেখো পরের ম্যাথ, গ্যাসীয় অবস্থায় 1.5 গ্রাম ক্লোরিন পরমাণুকে ক্লোরাইড আয়নে পরিণত করতে কি পরিমাণ শক্তি প্রয়োজন? ক্লোরিনের প্রথম ইলেকট্রন আসক্তিটা দেওয়া আছে, গ্যাসীয় অবস্থায় বলছে, তাহলে খুব একটা প্যারা হওয়ার কথা না। গতদিন আমরা এই ম্যাথ করছি। কি পরিমাণ শক্তি প্রয়োজন না, কোশ্চেনটা ভুল ভুল লিখছি। কি পরিমাণ শক্তি প্রয়োজন না, কি পরিমাণ শক্তি নির্গত হবে। পরিণত করতে কি পরিমাণ শক্তি, করতে না লিখে করলে, করলে কি পরিমাণ শক্তি নির্গত হবে।
এখন দেখো, এখন ঠিকঠাক করে করে ফেলো। দেখো -3.615 ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হয় কি একটা অ্যাটমকে, একটা গ্যাসীয় অ্যাটমকে একটা ক্লোরাইড আয়নে পরিণত করলে। এখন 1.5 গ্রামে কয়টা অ্যাটম আছে আমরা বের করি। আমরা গতদিন দেখছিলাম N/M মোল সংখ্যা বাই মোলার মাস ইজ ইকুয়ালস টু অণুর সংখ্যা ডিভাইডেড অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে অণুর সংখ্যা কত হয়, এন কেন লিখলাম এখানে, সরি, ডাব্লিউ, মাস বাই মোলার মাস, W/M। আচ্ছা, মোলার মাসটা আমরা আণবিক ভরও বলে থাকি, ঠিক আছে, যারা কনফিউজ হচ্ছে। ঠিক আছে, এখানে কত 1.5। আচ্ছা, ক্লোরিন পরমাণু, একটা গ্যাসীয় বিচ্ছিন্ন ক্লোরিন পরমাণু, এই জন্য আমরা 35.5 নিব, 71 নিব না। ক্লোরিন গ্যাস না কিন্তু, এখানে গ্যাসীয় বিচ্ছিন্ন ক্লোরিন পরমাণু একটা আছে, এই জন্য 35.5 নিব। 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, কারণ আমরা যখন ইলেকট্রন শক্তি আলোচনা করি আমি কি বলছি, আইসোলেটেড হইতে হবে, বন্ডেড থাকা যাবে না, কালকেই বলে দিছিলাম এটা। হ্যাঁ, তো দেখো এটা হলো আমার অণুর সংখ্যা। অণুর সংখ্যা আসতেছে হলো 2.54 ইন্টু 10⁻22 টি। এটা হলো অণুর সংখ্যা আসলো। এখন এখন একটা অণুকে ক্লোরিন থেকে ক্লোরাইড আয়নে পরিণত করতে শক্তি নির্গত হয় 3.615 ইলেকট্রন ভোল্ট। তাহলে এতগুলো অণুকে নির্গত করতে কত শক্তি নির্গত, মানে সরি, ক্লোরিন থেকে ক্লোরাইড আয়নে পরিণত করতে কত শক্তি নির্গত হবে। তাহলে আমরা কি করব, সরাসরি মাল্টিপ্লাই করে দেব। 3.615 ইন্টু, আচ্ছা আমি মাইনাস কেন নিলাম না, কারণ আমি শুধুমাত্র ভ্যালুটা বের করতেছি, বুঝছো, কারণ আমি তো এখানে ডেলেজ বের করতেছি না, আমাকে বের করতে বলছে কতটুকু নির্গত হবে শক্তি। ডেলেজ বের করতে বললে আমরা মাইনাস লিখলাম। এখানে টি কেন লিখলাম, সরি, ইলেকট্রন ভোল্ট হবে। কেউ চাইলে জুলে নিয়ে নিতে পারো, না নিলেও সমস্যা নেই, ঠিক আছে, যেহেতু তোমাকে বলে না কিসে নিতে হবে। 3.615 ইন্টু 2.54 ইন্টু 10⁻22, 9.18 ইন্টু 10⁻22 জুল, সরি জুল কেন বলতেছি, ইলেকট্রন। ওকে, এত ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হবে। এখানে আর ম্যাথ রাখি নেই, কারণ ম্যাথ গতদিনই যে কয়েকটা টাইপ দেখানো দরকার ছিল গতদিনই দেখাই দিছি। তো ইলেকট্রন আসক্তির আলোচনা এখানেই শেষ করতেছি। ইলেকট্রন আসক্তির ব্যতিক্রমগুলো একটু হেভি হেভি ব্যতিক্রম, কারণ এটা আসলে কোনো ট্রেন্ড ফলো করে না ইলেকট্রন আসক্তি, ঠিক আছে, মানে ওইটা আসলে পুরাটাই এক্সপেরিমেন্টাল, ঠিক আছে, মানে মানে ট্রেন্ড খুবই কম ফলো করে, করে না বললে ভুল হবে, খুবই কম ফলো করে। ঠিক আছে, তো এই জন্য আমাদের ইলেকট্রন আসক্তিটা সরাসরি প্রেডিক্ট করতে একটু কষ্ট হয়ে যায়। তারপর আমরা ট্রাই করছি কয়েকটা মানে এক্সপ্লেনেশন দেওয়ার, আর কিছু জায়গায় আমরা যেমন বলে রাখছি মুখস্থ করতে, যেমন গ্রুপ ওয়াইজ গুলো আমি মুখস্থ করতে বলছি, ওইটার এক্সপ্লেনেশন নিয়ে খালি খালি মাথা ঘামানোর দরকার নাই। কারণ আসলে পরে তোমার কাছে শুধুমাত্র ট্রেন্ডই লিখতে বলবে, এক্সপ্লেনেশন চাইবে না। ওকে, তো আজকের ক্লাস এখানেই শেষ করতেছি, সবাইকে গুড বাই।